পড়া যা দিয়েছি তা কিন্তু কমপ্লিট হওয়া চাই। আমি এসো যেন সব পড়া পাই। আর যদি না পারো তাহলে শাস্তির জন্য প্রস্তুত থেকো। তখন কিন্তু কেউ ঠেকাতে পারবে না আমাকে, মাথায় রেখো। আদৃশ কথা শেষ করে সোজা নিচে নেমে গেল। মাকে বলে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। আয়না সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে এতক্ষণ নিজের রুমের সামনে এসে চিন্তা করেছিল ভিতরে যাবে কিনা। যাবে। এর মাঝে রুমের বাহিরে আসে আদৃশ আর উপরোক্ত কথাগুলো বলে। আয়না দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে রুমে প্রবেশ করলো। এখন তাকে পড়তে বসতে হবে। রাত 10টা বাজে এখন। আয়না আদৃশ যাওয়ার পর থেকে অনেকক্ষণই পড়েছে। বিকাল থেকে 1 ঘন্টা ঘুমিয়েছিল। তারপর হালকা কিছু নাস্তা করে আবার পড়তে বসেছে। হাত পা ব্যথা হয়ে যাওয়ায় মাঝখানে একবার উঠেছিল। নিজে থেকে একটা ঘোরান দিয়ে এসে বেলকনিতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এখন আর পড়তে বসেছে আবার। আদৃশ রুমে প্রবেশ করে দেখলো মনোযোগ সহকারে পড়ছে আয়না। তাই তাকে ডিস্টার্ব না করে নিজ শব্দে কাপড় নিয়ে চলে গেল ফ্রেশ হতে। হঠাৎ কেউ চেয়ার টেনে বসায়। কেঁপে উঠল আয়না। ভয়ার্ত দৃষ্টিতে সামনের দিকে তাকাতেই আদৃশের মুখটা চোখের সামনে ভেসে উঠল। আদৃশ অবাক হয়ে বলল, কথায় কথায় ভয় পাও কেন? আয়না কোনো জবাব দিল না, মাথা নিচু করে ফেলল। আদৃশ আয়নার জবাবের অপেক্ষা না করে বলল, পড়া হয়েছে? আয়না মিনমিন করে বলল, মোটামুটি। আয়না জানে না তার হৃৎপিণ্ড আজ ঢোল ড্রামের মতো বাজছে কেন। এমনিতে সে পড়াশোনায় বরাবরই ভালো। খুব দ্রুতই পড়া আয়ত্তে আনতে পারে। আর এখনও যে তার পড়া হয়নি এমন না। তার মোটামুটি সব পড়াই হয়েছে। কিন্তু আদৃশকে পড়া দিতে হবে ভাবলেই অর্ধেক পড়া মাথা থেকে হারিয়ে যাচ্ছে। আয়নার অনেক বেশি নার্ভাস লাগছে। তার মনে হচ্ছে আদৃশ জিজ্ঞাসা করলে সে কিছুই পারবে না। আয়নার ভয় কিছু সময়ের জন্য দূর করলো আদৃশ। বলল, চলো ডিনার করে আসি, দেন তোমার পড়া নেব। আয়না নীরবে সম্মতি দিল। ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। নিচে এসে দেখলো অনুপ্রীতি আর খালা মিলে টেবিল সাজাচ্ছেন। ফোঁস করে একটা শ্বাস ছাড়লো আয়না। অনু তাকে একটা কাজও করতে দিচ্ছে না। কোনো কাজে হাত লাগাতে দেখলেই তার এক কথা, কাজ করার জন্য, সংসার সামলানোর জন্য এখন অনেক সময় পড়ে আছে। সে যেন পড়াশোনায় মনোযোগ দেয়। বই খাতা সামনে নিয়ে বসে আছে আয়না। আদৃশ তাকে পড়া ধরার জন্য সামনেই বসে আছে। ভয়ে অনবরত হাত মোচড়াচ্ছে সে। আদৃশ হয়তো আয়নার মনের অবস্থা বুঝল, তাই নরম গলায় বলল, ভয় পাওয়ার কিছুই নেই, যা পারো মাথা ঠান্ডায় উত্তর দাও। আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি বাঘও না, ভাল্লুকও না। আমি শুধু চাই তুমি সময় মতো পড়া কমপ্লিট করো, ফাঁকিবাজি না করো। এখন আমি যা জিজ্ঞাসা করব রিল্যাক্স হয়ে উত্তর দিবে। আয়না আদৃশের কথায় কিছুটা শান্ত হলো। আদৃশ বেশ কি অনেকগুলো প্রশ্ন করলো আয়নাকে। আয়না মোটামুটি সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে পেরেছে, 2-3টা ছাড়া। সেটা নিয়েই আপাতত আয়না ভয়ে আছে, যদি আদৃশ পানিশমেন্ট দেয়। কিন্তু সে আয়নাকে পানিশমেন্ট নিয়ে কিছুই বলল না। শুধু গম্ভীর গলায় বলল, আরও ভালো করে পড়তে হবে। আয়না মাথা নাড়ালো। আদৃশ পুনরায় আয়নাকে পড়ানো শুরু করলো। পার হলো প্রায় 1.5 ঘন্টা। আদৃশ পড়া বোঝাতে বোঝাতে আয়নার দিকে তাকিয়ে দেখল সে ঘুমে ঢলছে। আদৃশের যে ঘুম আসছে না তা নয়, তারও ঘুমে চোখ লাল হয়ে গেছে। সে বইটা বন্ধ করে দিল। আদৃশের বই ধরা বন্ধ করায় চকিত হলো আয়না। সোজা হয়ে বসলো। আদৃশ বলল, আজকের মতো এইটুকুই থাক, বাকিটা সকালে বুঝিয়ে দেব। যাও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাবো। আয়না মাথা নাড়িয়ে উঠে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো আদৃশ ঘুমিয়ে গেছে। যদিও ঘুমাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, চোখের উপর হাত রেখে শুয়ে আছে সে। মাঝখানে একটা বালিশ দেওয়া। আয়না কোনো প্রকার শব্দ না করে ধীর পায়ে এগিয়ে রুমের লাইট বন্ধ করে এক কোণে গুটিয়ে ঘুমিয়ে পড়ল। আগের দিনের মতো আজকেও আদৃশের ঘুম আগে ভাঙল। আর আয়নার হাত তার বুকের উপর পেল। তার বুকের উপরে টি-শার্ট এর অংশ শক্ত করে মুঠোয় পুরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। আদৃশ সাবধানে আয়নার হাত ছাড়িয়ে উঠে পড়ল। শেষ হয়ে এসে আয়নাকে ঘুম থেকে তুলে দিল।
তারপর নিয়ম অনুযায়ী 1.5 ঘন্টা পড়ানোর পর তাকে ছাড়লো। নাস্তা করে তাকে কোচিংয়ে পৌঁছে দিয়ে নিজের গন্তব্যে চলে গেল। ক্লাসে বসে বসে আছে আয়না। আজকেও সে আগে এসেছে। মিথি আর দীপ এখনও আসেনি। আয়না ক্লাসরুমে ভালো করে একবার চোখ বুলালো। তাতে সে বুঝলো এখানে 4-5 জন করে আলাদা আলাদা গ্রুপ আছে। সে মনে মনে শুকরিয়া আদায় করলো দীপ আর মিথির জন্য। ভাগ্যিস তাদের পেয়েছে, নাহলে এদের কারোর সাথেই মেশার ক্ষমতা তার নেই। কাঁধে জোরে সোরে একটা থাবা পড়ায় লাফিয়ে উঠল আয়না। পাশে তাকিয়ে দেখল মিথি দাঁত কেলিয়ে বসে আছে। না চাইতেও আয়না চোখ গরম করে তাকালো মিথির দিকে। মিথির হঠাৎ আক্রমণে সে প্রচণ্ড ভয় পেয়েছে। আয়নার চোখ গরম করে তাকানো দেখে মিঠি ভয় তো পেলই না, উল্টা আরও দাঁত কেলিয়ে বলল, আরে সুন্দরী দেখে রাগও করতে জানে। আয়না মিথির হাতে হালকা করে একটা বাড়ি দিয়ে বলল, তুই হঠাৎ করে মারলি কেন? আমি কত ভয় পেয়েছিলাম জানিস? মিথি খিলখিল করে হেসে জবাব দিল, মারলে যদি ভয় বা ব্যথায় না পাস তাহলে মেরে লাভ কি? আয়না নাকের পাটা ফুলিয়ে মিথির হাতে আরেকটা থাপ্পড় দিল। কিন্তু মিথির হাসি কমল না। আয়নাকে ভয় পাওয়াতে পেরে সে বিশ্ব জয় করেছে এমন একটা ভাব নিচ্ছে। আয়না জিজ্ঞাসা করলো, তোর ফ্রেন্ড দীপ কই? মিথি হাসি থামিয়ে মুখ কুচকি বলল, ওই যে দেখা আসতেছে রাজার বাচ্চা, বেশ আস্ত একটা বজ্জাত। ওর জন্য প্রতিদিন আমার দাঁড়ানো লাগে, কিন্তু ব্যাটার খোঁজই পাওয়া যায় না। আজ কেউ নামে না। পরে ওর বাসায় গিয়া টাইনা নিয়ে আসছি। শুধু দীপ ধূপ করে নিজের ব্যাগটা টেবিলে রেখে দুঃখী দুঃখী কণ্ঠে বলল, মেথি পেত্তি তোর জন্য আমি চুলে ভালো করে জেল দিতে পারি নাই। আরেকটু পরাইলে কি হইতো? চুলটা ঠিক মতো সেট করতে পারলাম না। মিথি রাগি রাগি কণ্ঠে বলল, লবা রাগ তোর জেল। এমনিতেই তো চুল তোর কাওয়ার বাসা, জেল দিয়ে কি পার্মানেন্ট কাওয়ার বাসা বানাইতে চাস? এতই যখন সাজুগুজুর সব, ভোর থেকে শুরু করতে পারো না? পরে পরে ঘুমাবা, আবার কোচিংয়ে আসার আগ মুহূর্তে সাজবা তো হবে না মনু, তা তো হবে না মনু। কথায় না পেরে দীপ ফেসটাকে দুঃখী করে বলল, তুই একটুও ভালো হবি না পেতনি। মিথি বলল, ওরা আমি জানি, তোর কওয়া লাগবে না। এদের ঝগড়া দেখে মিট করে হাসছে আয়না। সে হাসি চাপিয়ে টপিক ঘোরানোর জন্য বলল, এখানে সবাই দেখি গ্রুপ আকারে থাকে, তোরা কোনো গ্রুপে নাই? মিথি মাছি দাঁড়ানোর ভঙ্গিমায় হাত নাড়িয়ে বলল, আরে না, আমাদের দুজনের সহজে কারোর সাথে বনে না। আর আমরা কারোর আন্ডারে চলতে পছন্দ করি না, নিজের মন মতো চলি। কিন্তু কোনো গ্রুপে গেলে দেখা যায় তাদের মন রক্ষা করে চলতে হয়। আরও অনেক ঝামেলা আছে। এই যেমন দেখ, ওই যে ফার্স্ট আর সেকেন্ড ব্রেসের যে কয়েকজন আছে না, তারা সব ব্রিলিয়ান্টের দল। একদম কর্নারে যে ছেলেটা বসে আছে ও সবচেয়ে ব্রিলিয়ান্ট, তাই ওর সাথে মিশার জন্য বাকিরা সারাক্ষণ ওরে তেল মারে, যা আমাদের পক্ষে সম্ভব না। আর আমরাও তো বিল্ডিং না, আমরা আমাদের মতো থাকি। যারা ভাব দেখায় না তাদের সাথে টুকটাক কথা বললেই বোঝা যায় কি ফ্রেন্ডশিপ করতে ইচ্ছুক, মিশতে ইচ্ছুক। যেমন তোকে দেখে অন্যরকম লেগেছে, তাই প্রথম দিনই ফ্রেন্ডশিপ করলাম। এখন পরবর্তীতে যদি তুই অন্যরকম হয়ে যাস, তখন দেখা যাবে আমরা দুজনও তোর থেকে ধীরে ধীরে চলে আসব। জানিস, আমার আর দীপের বন্ধুত্বে একটা বিশেষ জিনিস আছে। আমরা প্রচুর ঝগড়া করি, সারাদিনই বলতে গেলে ঝগড়া করি, কিন্তু দিন শেষে আমরা একে অপরের বেস্টু। সেই ছোট থেকেই আমরা এমন। ঝগড়া করে ব্রেকআপ করি, আবার তার 2 মিনিটের মাথায় প্যাচ আপ হয়ে যায়। মিথির কথায় মৃদু হাসল আয়না। এর মাঝে দীপ এগিয়ে এসে মিথিকে উদ্দেশ্য করে বলল, জাস্ট ইমোশনাল হয়ে গেলাম তোর কথায়। দেখছস আমি কত ভালো, তুই নিজেই স্বীকার গেলি। আমার খুব কান্না পাচ্ছে, আর গলায় জড়ায় ধরে কাঁদি। মিথি মুখ ঝামটা মেরে বলল, দীপের বাচ্চা দূরে যা। দীপ দাঁত কেলিয়ে বলল, বিয়ে হলো না আর বাচ্চা? অবশ্য তোর কারণেই তো মেয়ে পটাতে পারি না, নাহলে এতক্ষণে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে যেতাম। মিথি আয়নাকে টপকে দীপের হাতে জোরে একটা চিমটি দিয়ে বলল, রাগাবি না, একদম বলে দিলাম। কিন্তু দীপ তো দীপই, সে এটা ওটা বলে মিথিকে রাগিয়ে দিতে লাগলো। আয়নার ভীষণ ভালো লাগলো তাদের এমন বন্ধুত্ব দেখে। মনে পড়ে গেল কলেজ ফ্রেন্ড রিয়ার কথা। মেয়েটা তাকে অনেক ভালোবাসতো।
গরিব হলে কি হবে, মেয়েটার মন অনেক বড়। আয়নার হুট করে ইচ্ছা জাগলো রিয়ার সাথে দেখা করার। সে ভাবলো আদ্রিসকে বলে দেখবে। রিয়ার বাড়ি সে চেনে, যদি আদ্রিস তাকে নিয়ে যায়, না জানি মেয়েটা কেমন আছে। রাত 1টা বাজে। আয়না এখনো পড়ে যাচ্ছে দেখে মুখ দিয়ে একটা চো জাতীয় শব্দ বের হলো আদ্রিসের। রাত 1টা বাজে। আয়না এখনো পড়ে যাচ্ছে দেখে মুখ দিয়ে একটা চো জাতীয় শব্দ বের হলো আদ্রিসের। আগামীকাল কোচিংয়ে তার প্রথম পরীক্ষা, সেই উপলক্ষে সে পড়েই যাচ্ছে। আদ্রিস বোঝে না সে এত কি পড়ে। এমন না যে তার পড়া হয়নি, আদ্রিস নিজে পড়া ধরেছে, করতে দিয়েছে। আয়না মোটামুটি সবটাই পেরেছে, তারপরও সে একই জিনিস বারবার পড়েছে। দেখে বিরক্ত হলো আদ্রিস। সে ভেবেছিল আয়না পড়া জোর হবে, কিন্তু এখন বুঝতে পারছে এ মেয়ের অতিরিক্ত পড়ুয়া। সে আয়নার সামনে গিয়ে তার বইটা বন্ধ করে দিল। আয়না পড়া শেষ করছে না দেখে সে একদম সোফায় বসে কিছু ফাইল চেক করছিল, কিন্তু এই মেয়ের ওঠার নাম নাই দেখে নিজেই উঠে এসে বই বন্ধ করলো। বই বন্ধ করায় অবাক হলো আয়না। চোখ বড় বড় করে আদ্রিসের দিকে তাকালো। আদ্রিস কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, কি সমস্যা? একই জিনিস বারবার কেন পড়ছো? যা পারো তাই এনাফ, আর পড়ার দরকার নেই। এখন ঘুমাতে চলো, অনেক রাত হয়েছে। বাকিটা সকালে আবার দেখে নিও যদি ইচ্ছা হয়। আয়নার মুখটা নিমিষেই কাঁদো কাঁদো হয়ে গেল। সে মোটামুটি ভালো প্রিপারেশন নিয়েছে, তা ঠিক, তবে যতবারই কালকে এক্সাম দিতে হবে কথাটা মাথায় আসছে, ততবারই তার মনে হচ্ছে সে সব ভুলে গেছে। অনেক বেশি নার্ভাস সে। আর মিথির কাছে ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের কথা শুনে তার মনে হচ্ছে সে ওদের ধারে কাছেও যেতে পারবে না। তবে সে চায় নিজের বেস্টটা দিতে। আদ্রিস হয়তো আয়নার মনের কথাগুলো ধরে ফেলল। সে আয়নার সামনের চেয়ারে বসে বলল, তোমার হয়তো মনে হচ্ছে তুমি কিছু পারবে না, বা তোমার কিছু মনে নেই। আসলে কিন্তু ব্যাপারটা এমন না, তোমার সবটাই মনে আছে, কিন্তু ভয়ের কারণে তোমার মনে হচ্ছে এমনটা। তাই নিজের ভয়কে দূর করো। আমি তো তোমার পড়া নিলাম আর তুমি পেরেছ, তাহলে ভয়ের কি আছে? কালকেও পারবে, দেখে নিও। আর অন্যের সাথে কখনো নিজের তুলনা করতে যাবে না। সবসময় এই কনফিডেন্স রাখবে যে আমি বেস্ট, আমি পারবই। দেখবে তুমি সব পারবে। এখন চলো ঘুমাবে। বেশি প্রেশার নিলে পরে দেখা যাবে মাথা হ্যাং হয়ে যা পড়ো তাও ভুলে গেছো। আয়না সম্মতি জানিয়েই উঠে পড়ল। সে আসলে কনফিডেন্স এর অভাবে ভুগছিল, যা আজ দেশের কথায় বেড়ে গিয়েছে। আজও ঘুম ভাঙার পর আয়নার হাত নিজের বুকের উপর পেল আদ্রিস। প্রতিদিনই এভাবে থাকে। এই কয়েকদিনে আদ্রিসের অভ্যাস হয়ে গেছে এই জিনিসটার। সে আয়নার মুখের দিকে তাকিয়ে আলতো হাসল। মেয়েটাকে তার একেবারে আদুরে বাচ্চা লাগে। আদ্রিস ধীরে ধীরে আয়নার হাত সরিয়ে উঠে বসল। আয়নার দিকে তাকিয়ে চিন্তা করলো, যদি মেয়েটা দেখতে পেত সে প্রতিদিন আমার বুকের উপর হাত রেখে ঘুমায়, তাহলে কি লজ্জাটাই না পেত। আদ্রিস ফ্রেশ হয়ে এসে আয়নাকে ডেকে দিল। নিয়ম অনুযায়ী সব শেষে তাকে কোচিংয়ে নিয়ে আসলো। কোচিংয়ের সামনে গাড়ি থামতেই আয়না সিট বেল্ট খুলতে লাগলো নামার জন্য। আয়না নামবে এমন সময় আদ্রিস তাকে ডেকে বলল, ভয় পাবে না, দেখবি পরীক্ষা ভালো হবে। এটা কোচিং টেস্ট, এত চিন্তা করার কিছু নেই। ঠান্ডা মাথায় রিল্যাক্স হয়ে পরীক্ষা দিবে। আর আজকে আমি নিতে আসব, আজ আমার তেমন প্রেশার নেই, ওকে? আয়না মাথা নেড়ে বেরিয়ে গেল গাড়ি থেকে। আদ্রিস আয়নার যাওয়ার পানে তাকিয়ে রইল, যতক্ষণ না দেখা যায়। পরীক্ষা শেষে খাতা জমা দেওয়ার পর আয়নার মাথায় একটা গাঁটটা মারল মিথি। আয়না মাথা ডলতে ডলতে মিথির দিকে চোখ গরম করে তাকালো। মিথি দাঁত কেলিয়ে বলল, কিরে, একদম ফাটিয়ে পরীক্ষা দিলি দেখি, বাহ বাহ। এর মধ্যে দীপ এগিয়ে এলো, মিথির সাথে তাল দিয়ে বলল, হয় ঠিকই বলছস, ঝাঁকানাকা এক্সাম দিচ্ছে, কিন্তু গার্ডটা ভালো পড়ে নাই রে, নাইলে ভালো করে দেখতে পারতাম। আয়না দীপ আর মিথির কথায় মিষ্টি হেসে বলল, আলহামদুলিল্লাহ, এক্সাম ভালো হয়েছে রে। তোদের কেমন হয়েছে? মিঠি বলল, মোটামুটি, বেশি ভালোও না আবার খারাপও না। আর দীপ দুঃখী দুঃখী মুখ করে আয়নাকে উদ্দেশ্য করে বলল, আমারটা মোটামুটি হয়েছে, কিন্তু গার্ডটা একটু ভালো পড়লে তোরটা ভালো করে দেখতে পারতাম আর ফাটাই পরীক্ষা দিতাম। দীপের এক্সপ্রেশন দেখে আয়না আর মিথি দুজনেই হেসে দিল। এই কদিনেই আয়নার দীপের সাথেও ভালো বন্ধুত্ব হয়ে গেছে। দীপের আচার আচরণে সে বুঝেছে
দীপ অনেক ভালো ছেলে, কিন্তু একটু দুষ্টু। আয়না দীপ আর মিথির সাথে কথা বলতে বলতে নিচে নামলো। তার এক পাশে দীপ, আরেক পাশে মিথি। নিচে নামতে মিথি দীপকে আয়নার সাথে দাঁড়াতে বলে চিপস কিনতে দোকানে গেল। আয়না চারপাশে একবার চোখ বুলালো আদৃশ এসেছে কিনা দেখার জন্য, কিন্তু আদৃশকে দেখতে না পেয়ে দীপের সাথে গল্প করতে লাগলো। আদৃশ কোচিংয়ের সামনে এসে গাড়ি থামালো। তার আসতে বোধ হয় একটু লেট হয়েছে বুঝতে পেরে দ্রুত চারপাশে আয়নাকে খুঁজতে লাগলো, কিন্তু সামনের দিকে চোখ যেতেই চল শক্ত হয়ে গেল আদৃশের। আয়না একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে দেখে রাগে চোখ লাল হয়ে গেল তার। কই, তার সাথে কথা বলার সময় তো ঠিকভাবে নজরও মেলায় না, আর এখানে বাইরের একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আদৃশের মনে হচ্ছে কেউ তার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। তার এমন কেন মনে হচ্ছে সে জানে না, আর এই মুহূর্তে জানতেও চাচ্ছে না। তার শুধু মনে হচ্ছে এই ছেলেটার কাছ থেকে আয়নাকে সরাতে পারলেই বুঝি তার শান্তি লাগবে। আদৃশ গাড়ি থেকে বেরিয়ে ধূপ ধাপ পা ফেলে চলল আয়নার কাছে। হঠাৎ হাতে টান পড়ায় হতভম্ব হলো আয়না। সামনে তাকিয়ে আদৃশকে দেখে অবাক হলো সে। আদৃশ এক মনে তার হাতে ধরে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। হাত অনেক শক্ত করে ধরায় ব্যথা পাচ্ছে সে। আয়নার কেন যেন মনে হচ্ছে আদৃশ কোনো কারণে অনেক রেগে আছে। তাই সে কোনো শব্দ বা বিরোধনা না করে আদৃশের সাথে চলতে লাগলো। আদৃশ গাড়ির দরজা খুলে দিতে আয়না ভেতরে ঢুকে গেল। আদৃশ দরজা লক করে নিজেও ড্রাইভিং সিটে চলে আসলো। অন্যদিকে এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে দীপ। সব কিছু তার মাথার উপর দিয়ে গেল। আর মিথিও হঠাৎ হাওয়া কাণ্ডে টাসকি খেয়েছে। সে চিপস নিয়ে আসছিল, এর মাঝে আয়নার হাত ধরে নিয়ে গেল একটা যুবক। সে দীপের কাছে এসে দীপের কাঁধে বাড়ি দিতেই হুঁশ ফিরল দীপের। মিথি দীপকে বলল, দোস্ত, ওই হ্যান্ডু ছেলেটা কে রে? আর আয়নাকে এভাবে নিয়ে গেল কেন? দীপ কাঁধ উঁচিয়ে ঠোঁট উল্টে বলল, কি জানি, আমারও তো সব মাথার উপর দিয়ে গেল। হতে পারে আয়নার ভাই বা পরিচিত কেউ। দেখলি না, আয়না তার সাথে চুপচাপ চলে গেল। মিথি দীপের দিকে তাকিয়ে বলল, হবে হয়তো কেউ। সে দীপের হাতে চিপসের প্যাকেটটা ধরিয়ে দিয়ে দু হাতে মুখ ঢেকে বলল, দোস্ত, আমি না ক্রাশ খাইছি। দীপ বাঁকা চোখে তাকিয়ে বলল, তুই তো উঠতে বইতেই এর ওপর ক্রাশ খাইতেই থাকস, এখন আবার কার উপর খাইলি? মিথি লজ্জা লজ্জা ভাব করে বলল, ওই যে ছেলেটার উপর, যায় নাকে নিয়ে গেল। ইস, কি হ্যান্ডু ছেলেটা! হুদাই রাখ তোর ফাউল পেঁচাল মায়া। দীপ কথাটা বলে একটু আগালো রিক্সা ঠিক করার জন্য। মিথিও মুখ গোমরা করে দীপের পিছু নিল। মনোযোগ সহকারে কার ড্রাইভ করছে আদৃশ। আয়না বরাবর বারবার কোনা চোখে আদৃশকে পর্যবেক্ষণ করছে। গাড়িতে ওঠার পর থেকে একবারও আদৃশ তার দিকে তাকায়নি, না কোনো কথা বলেছে, চুপচাপ ড্রাইভ করছে। কোনো কারণে চোখ মুখ লাল হয়ে আছে তার। তাই কিছুক্ষণ পর পর দেখতে লাগলো আয়না। নিজেও কোনো কথা বলল না। বাড়ির সামনে গাড়ি থামিয়ে নামতে নিল সে। ছেলেটা কে ছিল? আদৃশের গম্ভীর কণ্ঠে পা জোড়া থেমে গেল আয়না। হঠাৎ কোনো ছেলে সম্পর্কে জানতে চায় আদৃশের কথার মানে ঠিক বুঝে উঠতে পারল না সে। আদৃশের দিকে ঘুরে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। আয়নার কাছ থেকে জবাব না পেয়ে আরও রেগে গেল আদৃশ। রাগে চেঁচিয়ে উঠল সে, কথা কেন বলছো না, স্টুপিড? কে ছিল ছেলেটা? আদৃশের চেঁচানোতে ভয়ে কেঁপে উঠল আয়না। এই বাড়িতে আসার পর থেকে আজ এই প্রথম আদৃশকে এতটা রাগ করতে দেখল সে। ভয়ে তার চোখে পানি চলে আসলো। কিন্তু আদৃশ আরও রাগ করবে ভেবে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কোন ছেলে? আদৃশ জানে না তার এত কেন রাগ হচ্ছে। ইচ্ছা করছে আয়নাকে তুলে আছাড় দিতে, কিন্তু আয়না ভয় পাচ্ছে দেখে নিজেকে শান্ত করলো আদৃশ। কপালে হাত ঘষতে ঘষতে বলল, যার সাথে হা হা হি হি করছিলে কোচিংয়ের নিচে দাঁড়িয়ে। আয়নার মুখটা হা হয়ে গেল। সে নিজের অবাক ভাব দূর করে মিনমিন করে বলল, ও দীপ, আমার সাথে পড়ে, আমার ফ্রেন্ড। আদৃশ নিজের রাগ নিয়ন্ত্রণ করে আয়নাকে বলল গাড়ি থেকে বেরিয়ে যেতে। আয়না দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসলো, দৌড়ে বাড়িতে ঢুকে গেল। তার মনে হচ্ছে এতক্ষণ তার দমটা আটকে ছিল। সে বুঝতে পারছে না দীপের সাথে কথা বলার জন্য আদৃশ এতটা রিয়াক্ট করলো কেন। আদৃশ গাড়ি থেকে বেরিয়ে
গায়ে জোরে সরে আঘাত করলো। নিজের ঠোঁট ঘামছে ধরে বলতে লাগলো, কি হচ্ছে এগুলো আমার সাথে? ওকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে এত কেন রাগ হচ্ছে আমার? ওর তো ছেলে বন্ধু থাকতেই পারে, ও তাদের সাথে কথা বলতেই পারে, কিন্তু আমার কেন কেন সহ্য হলো না? কেন সহ্য করতে পারলাম না? কেন? কেন?